আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে জানাবো শিরোনাম। শুক্রবার জুলাই সনদে সই করবে সব দলই, আশা ঐক্যমত্য কমিশনের। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব পদক্ষেপ নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্তর ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। বলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। চাকসুতে ভোট উৎসবের পর 2 ধাপে চলছে গণনা। ছিল না বড় কোনো অভিযোগ, ভোটদানের সময় লাগলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পরিবেশটা আসলে অন্যরকম, একদম উৎসবমুখর একটা পরিবেশে। জীবনে প্রথম একটা ভোট, যেহেতু নিজের ক্যাম্পাস থেকে শুরু, আসলে খুব ভালো লাগছে। তারা যোগ্য, তারাই এখানে নির্বাচিত হবে। আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্যমণ্ডিত হবে। মিরপুরের পোড়া কেমিক্যাল গুদাম থেকে ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা, আশেপাশের এলাকায় কাউকে না থাকার পরামর্শ। এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি, এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। মরদেহ বুঝে নিতে ডিএনএ টেস্টের অপেক্ষা। সীমান্ত এলাকায় পাক আফগান সংঘর্ষে 20 তালেবান সদস্য নিহত। কাবুলে ইসলামাবাদের রকেট হামলা, যুদ্ধবিরতির প্রস্তাব আফগানিস্তানের। প্রায় 3 মাস পর ট্রাইব্যুনালে একসাথে হাজির করা হলো সাবেক মন্ত্রী, এমপি সহ 45 আওয়ামী নেতাকে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার আশা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জনদুর্ভোগের কথা ভেবে শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার এমপি ও শিক্ষকদের। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন কাল দুপুর পর্যন্ত, না হলে মার্চ টু যমুনা কর্মসূচি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন ঐক্যমত্য কমিশনের সনদেরই অংশ, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আগামী শুক্রবারই হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী 17 অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে। প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, আর এটা জুলাই সনদেরই অংশ। উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি। সন্তোষজনকভাবে সবাই মিলে জুলাই সনদে কাজ সমাপ্তি আনায় রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি। বলেন, এই কাজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্তর ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন, চাকসুর ভোট শেষে চলছে গণনা। 27,000-এর বেশি ভোটার এই নির্বাচনে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেন তারা। ভোটের মাঝপথে অমোচনীয় কালি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। ভোটে জালিয়াতি হয়েছে বলে শঙ্কা তাদের। তবে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম থেকে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। শাটল ট্রেনের জন্য 16 শহর রেল স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। চাকসু নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ছেড়ে যায় 11 জোড়া বাড়তি শাটল। নির্ধারিত সময় সকাল 9:30টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু হয়।
ভোট দিতে শিক্ষার্থীদের সারিবদ্ধ অপেক্ষা আর প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তো জীবনে প্রথম একটা ভোট যেহেতু নিজের ক্যাম্পাস থেকে শুরু, আসলে খুব ভালো লাগছে। তো নিজেকে আমি অনেক ব্লেসড মনে করি যে সুযোগটা আমি পেয়েছি, যে ভোট দেওয়ার সুযোগটা। আর অন্যরকম একটা পরিবেশ চাই, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক। যারা যোগ্য, যারা কেপেবল, ওরাই হচ্ছে আসুক, স্টুডেন্টদের জন্য কাজ করুক। দুপুর নাগাদ আসতে থাকে নানা অভিযোগ। অমোচনীয় কালির কথা বলা হলেও তা মুছে যাওয়ায় ক্ষোভ জানান ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। যারা ভোটার তারা আমাকে বারবার অভিযোগ দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে, এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই কালিটি মুছে যাচ্ছে, এটা একটা মুছনীয় কালি। আমরা বলেছিলাম একটা অমুছনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করেছে আমি জানি না। আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক। একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। কোথাও কোথাও নির্ধারিত সময়ের পর ভোটার উপস্থিতি থাকায় তাদের ব্যালট গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে ভোটাভুটি শেষে 2 ধাপের গণনা চলে কড়া নিরাপত্তায়। প্রার্থীদের মধ্যে পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও দিনভরই নির্বাচনের পরিবেশ ছিল উৎসব মুখর। শিক্ষার্থীরা বলছেন প্রার্থীদের অভিযোগ নিয়ে নিশ্চয়ই সুষ্ঠু তদন্ত হবে, তবে দিন শেষে চাকসু 35 বছর পর তার নির্বাচিত প্রতিনিধি পাবে, এটাই তাদের সবচেয়ে বড় পাওয়া। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি সহকর্মী শহীদুল সুমনের কাছে। তিনি আছেন বিজ্ঞান অনুষদে। সুমন, কোন কোন কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে, কখন নাগাদ সম্পূর্ণ ফলাফল প্রকাশ করা হবে? আমি বিজ্ঞান অনুষদে নয়, আমি এই মুহূর্তে রয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদে। এখানে 4টি হলের ভোট গণনা হচ্ছে। ইতিমধ্যেই 4টি হলের যে গণনা কার্যক্রম সেটি প্রাথমিকভাবে শেষ হয়েছে। এখন যে গণনাটি হবে অর্থাৎ অ্যানালাইসিস, যে ভোট গণনাটি করেছে সেটি বিশ্লেষণ করবে আইটি সেল বিশ্ববিদ্যালয়ে। তাদের সাথে যেই প্রতিষ্ঠানটি আসলে এই দায়িত্ব পেয়েছে নির্বাচনী ওএমআর কিংবা মেশিন সরবরাহ, তাদের সাথে আইটি সেলের যেই বিশ্লেষণ দুটি মিলে গেলেই আসলে চূড়ান্ত যে ফলাফল সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করবে। ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে নবাব ফয়জুন্নেসা হল, শামসুন্নাহার হল, খালেদা জিয়া হল এবং অতীশ দীপঙ্কর হল, এই 4টি হল মিলিয়ে 6,606 জন ভোটার ছিলেন। তার মধ্যে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন প্রায় 3,737টি ভোট এখানে কাস্ট হয়েছে। সেই হিসেবে যদি আমরা শতকরাই বলি সেটি 56.59% ভোট এখানে কাস্ট হয়েছে। আপনি দেখছেন যারা প্রার্থী এবং তাদের সমর্থকরা রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন, তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন। যে এলইডি স্ক্রিন রয়েছে সেটির দিকে তাকিয়ে আছেন, তারা তাদের যে পছন্দের প্রার্থী কিংবা তারা নিজেরাও প্রার্থী হয়েছেন সেই বিষয়গুলো মনিটরিং করছেন। ভেতরে যে নির্বাচন কমিশন কিংবা যারা এখানে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, ভোট গ্রহণ কর্মকর্তা, তারা ভেতরে যে ফলাফলটি বিশ্লেষণ কিংবা গণনা করছেন সেটি এখান থেকে বাহির থেকে যারা ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারা সেটি দেখছেন। এভাবেই কিন্তু 5টি কেন্দ্রের বাহিরে যেমন এলইডি স্ক্রিন রয়েছে, তেমনি কিন্তু যেখানে গণনা হচ্ছে সেখানে যারা প্রার্থীরা রয়েছেন তাদের পোলিং এজেন্টরা সেখানে রয়েছেন, তাদের উপস্থিতিতেই আসলে এই যে কার্যক্রম সেটি সম্পন্ন হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে, 2টি ধাপে মূলত এই যে ফলাফল সেটি দেওয়া হবে। একটি হচ্ছে যে মূলত যারা ভোট দিয়েছেন সেই ব্যালট বক্স থেকে যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো প্রথমে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি রয়েছে তারা বিশ্লেষণ করবেন এবং তারা বিশ্লেষণের যে ফলাফলটি পাবে এরপরে কিন্তু আইটি সেল বিশ্ববিদ্যালয় তারাও আসলে এটি বিশ্লেষণ করবে। 2টি বিশ্লেষণ যখন একই রকম হবে কিংবা কাছাকাছি হবে তখনই আসলে মূল যে চূড়ান্ত সিদ্ধান্তে সেটি নির্বাচন কমিশন আসবে। পরবর্তীতে আমরা এই কেন্দ্রটিতে রয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ যে ফলাফল সেটি তারা প্রকাশ করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য। মিরপুরে পোড়া কেমিক্যালের গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় ঘটনাস্থল সহ আশেপাশে নির্ধারিত এলাকায় কাউকে না থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। এখনও আগুন জ্বলছে গোডাউনের ভেতরে। ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন কেউ কেউ। পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের দায়ী করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা, হুঁশিয়ারি দিয়েছেন আইনানুগ ব্যবস্থা নেয়ার।
বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের সাদা ধোঁয়া। ঝাঁঝালো গন্ধের এই ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন আশেপাশে কারখানার অনেকে। তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। এতে ক্ষোভে ফেটে পড়েন সেসব কারখানার শ্রমিকরা। অবস্থা বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বেলা বাড়লে পোড়া ভবনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ারের কর্মীরা, তবে সেটি খুব একটা সফল হয়নি। ভবনটির আশেপাশে সাধারণের প্রবেশ নিষেধ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস জানায়, কেমিক্যালের কারণে জায়গাটি বিপজ্জনক হয়ে উঠেছে। রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আশেপাশে। অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 36 ঘন্টা কি আরো 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। এই যে তেজস্ক্রিয়তা, এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। দুপুরে ঘটনাস্থলে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, দুর্ঘটনা কবলিত ভবনে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরানোর আশ্বাসও দেন তিনি। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্পমেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে যখন আগুন নেভানো যায়নি তখনও থামেনি স্বজন হারানোর কান্না। ঘটনাস্থলে নিখোঁজদের খুঁজে ফিরছেন অনেকে। তাদের হাহাকার তৈরি করে শূন্যতার। সারাদিন খুঁজছি, রাইতেও খুঁজছি, আমরা আর ওর খোঁজ পাইনি। এ পর্যন্ত আমরা খোঁজ পাইনি। কথা হয়েছিল আগুন লাগার 10 মিনিট আগে, তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না এখনো। এখানে চাকরি করে আমার চাচি ফোন দিতেছে বারবার, তো আমি তো কইতে পারতেছি না যে চাচাকে খুঁজে পাইতেছি না, বললে তো হার্ট ফেল অবস্থা হয়ে যাবে। স্থানীয় এবং শ্রমিকরা জানিয়েছেন, আশেপাশে আরও কয়েকটি ভবনে কেমিক্যালের গুদাম রয়েছে, অথচ আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল গুদাম কারখানা থাকার কথা নয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মিরপুর ট্র্যাজেডিতে নিখোঁজদের সন্ধানে হাসপাতালের মর্গে অপেক্ষারত স্বজনরা। ভেতরে সারি সারি পোড়া দেহ, কিন্তু কর্তৃপক্ষ বলছে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তরের উপায় নেই। অবশ্য স্বজনদের দাবি, আগুনে পুড়ে মুখ বিকৃত হলেও নিহত 16 জনের মধ্যে 10 জনের মরদেহই তারা আলামত দেখে শনাক্ত করতে পেরেছেন। কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তরের ঝুঁকি নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন। মেয়ের কোনো খোঁজ পাইতে আসি না, যার কাছে যাই সে আমার দূর করে খেদাই দেয়। জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন একটু ভালো থাকার আশায়। কাজ নিয়েছিলেন কারখানার শ্রমিক হিসেবে। কে জানতো পাশের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের আঁচ এভাবে পুড়িয়ে দেবে সব স্বপ্ন। পুড়ে যাওয়া এক একটা শরীর দেখে চেনার উপায় নেই স্বজনদের। মেয়ের দুর্ঘটনার কথা শুনে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে এসেছেন আসমার মা। মুখ চেনার উপায় নেই, পরনের কাপড়ের এক টুকরো দেখে বলছেন, অঙ্গার এই দেহ তার নারী ছেঁড়া ধন। দেশে থেকে আসতে আজকে রাতে আসতে আসা শনাক্ত করছে আমার বোনের। কাপড় গায়ে দিয়া গার্মেন্টস আইছিল, একটা কাপড়ের টুকরা চিহ্ন পাইছি, মেয়েটা চিহ্ন পাইছি, এই জন্য আমরা সিদ্ধান্ত হচ্ছি মেয়েটা আমরা। নিখোঁজদের সন্ধানে দিকবিদিক ছুটছেন অনেকেই। দেহের খণ্ডিত কোনো অংশ হলেও খুঁজে পেতে চান তারা। কিন্তু ঢাকা মেডিকেলের মর্গের বাইরে অপেক্ষমানদের জন্য নেই কোনো খবর। আমার বডি দিবি ভাই, আমার কলজাটা বাজার আসছে, আমি ওই সওয়ালে তুই আমি কি করে বাঁচবো। এই খবর আমরা সকালে পাইছি, ঢাকা মেডিকেল আছে। আমরা দৌড়ে ঢাকা মেডিকেল আইয়ে ছেলেতে নিমে দেবো, আমার ছেলেতে আমার ছেলে লাশ পাইছি না। হাসপাতালের পরিচালক জানালেন, এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ দেখে শনাক্তের দাবি স্বজনদের, কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয়। ডিএনএ শনাক্ত হলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিতে পারবেন স্বজনরা। 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসন বা পুলিশ
নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছে না। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে। আত্মীয়স্বজন যদি চায় যে আমরা পোস্টমর্টম করব না, তাহলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা ডেড বডি নিয়ে যেতে পারে। রূপনগর ট্র্যাজেডিতে দগ্ধ 3 রোগী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরে আসছে থাকছে। সীমান্ত এলাকায় পাক আফগান সংঘর্ষে 20 তালেবান সদস্য নিহত। কাবুলে ইসলামাবাদের রকেট হামলা। যুদ্ধবিরতির প্রস্তাব আফগানিস্তানের। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, পিআর সাধারণ মানুষ বোঝে না, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মহাসচিব বলেন, বিএনপি সকলকে নিয়ে একসাথে চলতে চায়। বিএনপি নির্বাচিত হলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের বটতলা স্কুল মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। নির্বাচনের আগে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কয়েকটি দলের আন্দোলনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। একটি পক্ষ নির্বাচন পণ্ড করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দলগুলোর প্রতি আমার আবেদন আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো। বটতলা স্কুল মাঠের অনুষ্ঠান শেষে সুকানপুকুরি, ভুল্লি, কুমারপুর সহ আরো কয়েকটি এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ একরকম অভিভাবকহীনভাবে চলছে। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস, আমরা তো অভিভাবকবিহীন হয়ে গেছি। এখন একটা নির্বাচিত সরকার না থাকলে আমরা কার কাছ থেকে নির্দেশ নিব, দিক নির্দেশনা নেব, সেটা আমরা ঠিক বুঝতে পারি। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? আমাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান মির্জা ফখরুল। জাহিদ হাসান, যমুনা নিউজ। সফলতার 6ষ্ঠ বর্ষপূর্তি পালন করল দেশের একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাব। ন্যায্য মূল্যে মানসম্পন্ন দেশি বিদেশি পণ্য সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করে আসছে এই হাইপার মার্কেটটি। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের দেখানো পথেই ক্রেতাদের আস্থা অর্জন করে চলছে হোলসেল ক্লাব। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এমনটাই বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। 2019 সালের 15ই অক্টোবর বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে দেশের প্রথম হাইপার মার্কেট হোলসেল ক্লাব। ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য, এই স্লোগানে হাইপার মার্কেটটি প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম। প্রতিষ্ঠার পর থেকেই তার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে হোলসেল ক্লাব। ন্যায্য দামে সারা ওয়ার্ল্ডে পৃথিবী থেকে নামি দামি ব্র্যান্ড কালেকশন করে এনে আপনাদের সামনে উপস্থিত করার দায়িত্ব নিয়েছি আমরা। হাঁটি হাঁটি পা পা করে সেদিনের হোলসেল ক্লাব আজ 6 পেরিয়ে পা রাখল সফলতার 7 বছরে। 6ষ্ঠ বর্ষপূর্তির আনন্দ ক্রেতাদের সাথে ভাগাভাগি করতে হোলসেল ক্লাবে চলছে গ্র্যান্ড শপিং ফেস্টিভ্যাল, যেখানে থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র, বিশেষ ডিসকাউন্টের পাশাপাশি দেশি বিদেশি পণ্যেও থাকছে 50% পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড়। বুধবার 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কেক কাটেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। এ সময় শ্রদ্ধাভরে স্মরণ করেন যমুনা গ্রুপ ও হোলসেল ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের। বলেন, ক্রেতাদের আন্তরিক সেবার মধ্য দিয়েই স্বপ্নদ্রষ্টার আদর্শে এগিয়ে যাচ্ছে হোলসেল ক্লাব। আপনারা জানেন নুরুল ইসলাম বাবু সাহেবের এই হোলসেলের ভিতরে তিনি প্রথম দিনে বলেছিলেন, আমার
যারা এখানে আসবে, যারা কিনবে, যে ক্রেতারা আসবেন, তারা পৃথিবীর প্রত্যেকটি জায়গার যে পণ্য সেগুলো এখানে পাবে। একই ছাদের নিচে এর থেকে জেড পর্যন্ত যা যা পাওয়া যায় এখানে পাবে। অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক সোনিয়া শরিয়ত বলেন, শুধু স্বার্থ নয়, ক্রেতাদের সেবা দিতে হবে আন্তরিকতা দিয়ে, তবেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন পূরণ হবে। সবাই মিলে আপনারা যেভাবে কাজ করে এগিয়ে যাবেন তাই আশা করি। এ সময় বছরব্যাপী ক্রেতাদের আন্তরিকতার সাথে পণ্য সেবা দেয়া কর্মীদের উৎসাহ যোগাতে 11 জনকে দেয়া হয় বেস্ট এমপ্লয়ি পুরস্কার। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার কাবুল এবং কান্দাহারে অবস্থিত তালেবান এবং এর সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে প্রিসিশন অ্যাটাক বা নিখুঁত হামলা চালানো হয়। হামলার পর তালেবান সরকারের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এর আগে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত 20 সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এতে ধ্বংস করা হয় অন্তত 6টি ট্যাঙ্ক এবং সাঁজোয়াজান। এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানায়, স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান, যাতে হতাহত হয় শতাধিক। তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান। পাকিস্তান এবং তালেবান দুই পক্ষের কাছেই আমাদের অনুরোধ, এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয়। এর আগে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা। পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রী গেট। তালেবানের দাবি, পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় ভোরে এই সংঘর্ষ হয়। হতাহতের বেশিরভাগই শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কান্দাহারে পাঠানো হয়েছে। আমাদের উপর হওয়া হামলার জবাব দিতেই আমরা পাকিস্তানে অভিযান চালিয়েছি। আমাদের যোদ্ধারা অত্যন্ত আত্মবিশ্বাসী। শত্রুর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এরপর বুধবার কাবুলে ব্যাপক হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। বিবৃতিতে জানানো হয়, গাইডেড অস্ত্র ব্যবহার করে প্রিসিশন অ্যাটাক চালানো হয়। ওই হামলার পর অস্ত্রবিরতির আহ্বান জানায় কাবুল। তাতে সাড়া দিয়ে 48 ঘন্টার জন্য সংঘাত বন্ধে সম্মত হয় দুপক্ষ। এদিকে এখনও দুই দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ এবং যানবাহন চলাচল। এতে আফগানিস্তানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরে এসে থাকছে। জন দুর্ভোগের কথা ভেবে শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার এমপি ও শিক্ষকদের। প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন কাল দুপুর পর্যন্ত, না হলে মার্চ টু যমুনা কর্মসূচি। ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় আজ। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে তাদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই পালিয়ে যায় বিভিন্ন দেশে। তবে পালাতে না পারা এমপি মন্ত্রীরা ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। বুধবার প্রায় 3 মাস পর একসঙ্গে আওয়ামী লীগের 10 মন্ত্রী, শেখ হাসিনার 2 উপদেষ্টা সহ মোট 45 জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়া যেন পরিণত হয় এক প্রকার পুনর্মিলনের স্থানে। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপুমণিকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে।
খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এদিকে চট্টগ্রামে জুলাই আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে 30 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আইন বিষয়ক সংস্কার কমিশন যে 15টি সংস্কার প্রস্তাব দিয়েছে, উচ্চ আদালতে এখন পর্যন্ত একটিও বাস্তবায়ন হয়নি। অথচ উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা কোনো সুফল পাবে না, এমনটাই বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউস প্রাঙ্গণে বেইল বন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন তিনি। আরও বলেন, দেশে এখনও সংস্কারের প্রয়োজন শেষ হয়ে যায়নি। যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে, সংস্কার কাজও চলমান থাকবে। এই সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও। তিনি বলেন, নিরপরাধ মানুষ যেন কোনো ঝামেলা ছাড়া জামিন পেতে পারেন, তার জন্যই বেইল বন্ড চালু করা হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার বিচার কাজ যাতে চেম্বার আদালতে দ্রুততম সময়ে শুরু করা হয়, সেই ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি, সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। টিকটকে উঠতি বয়সী তরুণীদের টার্গেট করে বন্ধুত্ব, তারপর চীনে উচ্চ বেতনে চাকরির প্রলোভন, এরপর ঢাকায় এনে চীনা নাগরিকদের সাথে কথিত বিয়ের নাটকের পর ভুয়া কাগজপত্র বানিয়ে স্পাউস ভিসায় নেওয়া হয় চীনে। এরপর চাকরি তো দূরের কথা, করানো হয় পতিতাবৃত্তি। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। চীনে আন্তর্জাতিক নারী পাচার চক্রের 4 সদস্যকে গ্রেপ্তারের পর এসব ভয়াবহ তথ্য জানিয়েছে র্যাব। গত 7-8 বছরে এদের খপ্পরে পড়েছেন বহু নারী। দেশে সক্রিয় আছে এমন আরও 4-5টি চক্র। গত 7-8 বছরে এদের খপ্পরে পড়েছেন বহু নারী। দেশে সক্রিয় আছে এমন আরও 4-5টি চক্র। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এক চীনা নাগরিকের সাথে বিয়ে হচ্ছে বাংলাদেশি তরুণীর। বিয়ের পর নতুন বউকে নিয়ে যাবেন চীনে, সেখানে চাকরি করে গড়বেন উন্নত জীবন। ওকে মারধর করে। পার্লারের কাজ জানা পিরোজপুরের এই ভিকটিম চীন থেকে প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন। ফেরার শর্ত ছিল তাকে আরও 4 জন নারীকে চীনে যেতে রাজি করাতে হবে। ওরা তো আসলে কাজের কথা বলছে, যেমন আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। ওরা শারীরিক নির্যাতন করে, বিভিন্ন সময় বিভিন্ন চাইনিজ আসে। আরও জানালেন, তার চাচাতো বোন সহ আরও অনেক নারী চীনে বন্দী আছেন, যাদের লাখ টাকা বেতনে চাকরির কথা বলে নেয়ার পর বাধ্য করা হচ্ছে পতিতাবৃত্তিতে। প্রচুর মারধর করে। আমি আসার পরে যখন মামলাটা করছি, ওরা যখন জানতে পারছি, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। আমি তখন লাইনে ছিলাম ফোনে, এবং আমার কাজিন গতকালকে আমাকে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে। ওর রুমের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছিল, পরে ও দোতলা থেকে জানলা থেকে লাফ দিছে। ওদের চক্রটা আসলে আমি চাই যে সবাই ধরে এই চক্রটা বন্ধ করুক, যাতে অন্য কোনো মেয়ে যাতে কোনো দেশে ওরা এরকম প্রলোভন না দেখিয়ে না পাঠিয়ে জীবন নষ্ট না করতে পারে। আমি এটা চাই, আসলে ওদের ওইরকম শাস্তি দেওয়া হোক। ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে র্যাব 4। নারী পাচার চক্রের মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করে তারা, যারা সবাই চীনে নারী পাচারে জড়িত। কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাহিনীটি। আমরা এই ভিকটিমের ক্ষেত্রে জানতে পেরেছি যে তাদেরকে হুনান প্রভিন্স যেটা আছে চায়নার, সেখানে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে যাওয়ার পরে বেসিক্যালি তাদেরকে একটা রুমে আবদ্ধ করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ, যৌন নির্যাতন, অত্যাচার, টর্চার এই ধরনের কার্যকলাপ
তাদেরকে বাধ্য করে করানো হয়, যেহেতু তাদের কাছে কোনো পাসপোর্টও রাখা হতো না, এবং বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা হয়। র্যাব জানায় পদ্মা সেতু, মেট্রো রেল প্রকল্প, গার্মেন্টস ফ্যাক্টরি সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক চীনা নাগরিক কাজ করেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকবেন তারা, অন্যথায় মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে দুপুর 2টায় বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি সহ 3 দফা দাবি আদায়ে শাহবাগের রাস্তা অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ আসার সময় পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন। এদিকে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে 5 থেকে 20% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা যদি অভুক্ত থাকি, আমরা যদি সুস্থ না থাকি, আমাদের যদি মানসিকভাবে আমরা শান্তি না পাই, তাদের শিক্ষার্থীদের আমরা কিভাবে সুন্দর পরিবেশে তাদেরকে শিক্ষা দিব নিয়ে আমরা দেশ গড়ার কারিগর তৈরি করি, আর আমাদেরকে রাস্তায় নিয়ে দাঁড়িয়েছে এই সরকার। 12 অক্টোবরের আগে প্রজ্ঞাপন জারি করার কথা, কিন্তু সরকার এখনো পর্যন্ত আমাদের সাথে তাল বাহানা করতেছে। এরপরেও যদি দাবি না মানে আমরা আগামীকাল আরো কঠোর কর্মসূচি নিয়ে যমুনার উদ্দেশ্যে আমরা লং মার্চ করব। রাতের বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির, ফিরে এসে থাকছে। যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলের হত্যাযোগ্য, শর্ত ভেঙে আরও 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ, ত্রাণ প্রবেশও নানা বিধিনিষেধ। গাজায় যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। এখনও হত্যাযজ্ঞ অব্যাহত। শর্ত ভেঙে 24 ঘন্টায় আইডিএফের গুলিতে আরও 9 ফিলিস্তিনির প্রাণ গেছে। প্রতিশ্রুতি ভেস্তে দিয়ে আবারও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে তেল আবিব। উপত্যকায় প্রয়োজনের তুলনায় অর্ধেক ত্রাণ ঢুকতে দেবে নেতানিয়াহু প্রশাসন। এমন অবস্থায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় প্রবেশের অপেক্ষায় প্রায় 2 লাখ মেট্রিক টন ত্রাণ। ক্রসিংয়ে দাঁড়িয়ে আনুমানিক 1,500 ট্রাক। কিন্তু ইসরায়েলি বিধিনিষেধে গাজায় ঢোকার অনুমতি পেয়েছে মাত্র 100 যেখানে দৈনিক গড়ে প্রয়োজন অন্তত 600 ট্রাক সহায়তা। মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিতে দেরি হওয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল। আরোপ করে ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ। প্রতিশ্রুতি দিয়েও রাফা ক্রসিং না খোলার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় তেল আবিব। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসার খবর মেলে। ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে বার্তাটি পেয়েছি। অবশ্যই দুপক্ষকে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি খুব দ্রুতই জিম্মিদের মরদেহ হস্তান্তর করা হবে এবং যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। হামাসের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ তুললেও নিজেরাই যুদ্ধবিরতি উপেক্ষা করছে ইসরায়েল। 24 ঘন্টায় আইডিএফ সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও 9 ফিলিস্তিনি। অভিযোগ ছিল কথিত ইয়েলো লাইনের খুব কাছে এসে পড়েছিল তারা। হুমকি মনে করে গুলি চালিয়েছে সেনারা, গোলাবর্ষণ করেছে উত্তর গাজায়ও। যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তানুযায়ী গাজার 53% এলাকার নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি বাহিনীর কাছে। উপত্যকার নির্দিষ্ট কিছু লাইন ধরে অবস্থান করছে আইডিএফ সেনারা। অনিক রহমান, যমুনা নিউজ।